সংবাদে শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। 3.5 আঙুলে ডাক্তারি পড়ায় ছাড়পত্র আদালতে, স্বপ্ন পূরণ প্রশান্তের। সিকিমে 17,000 ফুট উচ্চতায় বিশেষ মহড়া ভারতীয় সেনার, কোন আশঙ্কা? প্রধানমন্ত্রী মোদী ও তার মায়ের এআই ভিডিও মোছার নির্দেশ হাইকোর্টের, রাহুলকে নির্দেশ। চিকিৎসায় মারাত্মক অবহেলা, প্রমাণ না হলে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ টিকবে না, পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। থানায় দৌড়াতে হবে না, ঘরে বসে দায়ের করা যাবে অভিযোগ, রাজ্যে প্রথম পুলিশ বন্ধু অ্যাপ চালু বনগাঁয়। ওড়িশায় বাংলা শ্রমিকদের উপর নির্যাতন, এক ডাকে অভিষেক হেল্পলাইনে ফোন করতেই মিলল মুক্তি। ইভিএম ব্যালট পেপারে প্রার্থীর রঙিন ছবি, বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। 3.5 আঙুলে ডাক্তারি পড়তে ছাড়পত্র কলকাতা হাইকোর্টের। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে মালদা জেলার প্রশান্ত মণ্ডল অসম্পূর্ণ হাতেই ডাক্তারি অর্থাৎ এমবিবিএস পড়ার প্রয়োজনীয় ভেরিফিকেশন বসার অনুমতি পেলেন। তার শরীর বাকিদের মতো নয়, সমস্যাটা হাতের। আর 10 জনে যেমন স্বাভাবিক হাত নিয়ে ডাক্তারি পড়তে আসে, তেমনটা নয় প্রশান্তর ক্ষেত্রে। কিন্তু ডাক্তারি হওয়ার স্বপ্নে বিভোর তরুণ একের পর এক বাধা কাটিয়ে পরীক্ষায় সফল হয়েছে, কিন্তু বাদ সেধেছে রিপোর্ট। প্রশান্ত মণ্ডলের চিকিৎসক হওয়ার ইচ্ছে শারীরিক সমস্যা বাধা হয়ে ওঠেনি, তবে পোলিও রোগে তার 2 হাতের ক্ষমতা আর সবার মতো যথেষ্ট নয়। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা নিট পরীক্ষাও তিনি 3 আঙুলে দিয়েছেন। এদিকে এসএসকেএম হাসপাতালে প্রশান্ত শারীরিক সক্ষমতার মূল্যায়ন করে জানায়, ওই আঙুলে ছুরিকাছি ধরা সম্ভব নয়। ডাক্তারি পড়ার জন্য উপযুক্ত নয় মালদা বৈষ্ণব নগরের প্রশান্ত মণ্ডল, ফলে ছোট থেকে দেখার স্বপ্ন হারিয়ে যেতে বসেছিল। প্রশান্তর আইনজীবী সায়ন্তন হাজরা জানান, বিচারপতি বিশ্বজিৎ বসু বিশেষ সংরক্ষণের সুযোগ নিয়ে প্রশান্তকে ডাক্তারি পড়ার ভেরিফিকেশনে বসার নির্দেশ দিয়েছেন। এবার দীর্ঘদিনের স্বপ্ন সফল হবে প্রশান্তর। সম্প্রতি পুরুলিয়ার চন্দনমাঝির ডাক্তারি পড়ার আবেদনও ফিরিয়ে দেয় এসএসকেএম হাসপাতাল। শৈশবে দুর্ঘটনার ফলে শরীরের নিচের অংশ অসাড় হয়ে যায় চন্দনের। সারা জীবন তার সঙ্গী হুইল চেয়ার। তাকে ডাক্তারি পড়ার উপযোগী বলে রিপোর্ট দিয়েছে দিল্লির হাসপাতাল। কলকাতা হাইকোর্ট তার মামলাতে ডাক্তারি পড়া ছাড়পত্র দিতে নির্দেশ দিয়েছে। নিয়োগ প্রক্রিয়া অনিয়মের অভিযোগে 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই ব্যাপারে রাজ্য সরকার সহ সমস্ত রিভিউ পিটিশন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত, যার অর্থ এখন গোটা বিষয়টাই ফের আছড়ে পড়ল নবান্ন বিকাশ ভবনের দোরগোড়ায়। গত 23 এপ্রিল এ ব্যাপারে রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। তারপর 7 এপ্রিল সোমবার চাকরি হারাদের বড় ভয় দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি বেঁচে থাকতে কোনো যোগ্য প্রার্থীর চাকরি যাবে না। মমতা বলেছিলেন, পরিষ্কার করে বলছি, কোনো রাগঢাক নেই। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের, কোনো রাগঢাক নেই। সুপ্রিম কোর্টের নিয়ম মেনেই করব। কিভাবে তা করবেন তা অবশ্য সেদিন স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। শুধু এটুকু বলেছিলেন, পথ হারিয়ে গেলে নতুন পথ খুঁজে পাওয়া যায়। পথে চলতে গেলে ভাঙা রাস্তা আসতেই পারে, সেই রাস্তা পেরিয়ে এগিয়ে যেতে হয়। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি, ই রেডি। এদিকে চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য ভাতার কথাও ঘোষণা করেছে রাজ্য। তা নিয়ে আদালত দায়ের করেছে মামলা। অন্যদিকে এদিন সুপ্রিম কোর্ট একযোগে সব রিভিউ পিটিশন বাতিল করে দেওয়ার নতুন পরীক্ষার উপরই চাকরিহারা ও চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করা হচ্ছে। গত 30 মে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে পরীক্ষা, প্যানেল প্রকাশ ও কাউন্সেলিং সবকিছু বিস্তারিতভাবে জানানো হয়েছিল। চলতি বছরের 16 জুন থেকে 14 জুলাই পর্যন্ত আবেদন সংক্রান্ত তথ্য জমা নেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছিল লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। সেক্ষেত্রে আদালতের নির্দেশের পর ওই পরীক্ষা কবে হবে তা নিয়েও সব মহলে কৌতূহল। বিজ্ঞপ্তি অনুযায়ী অক্টোবরের 4র্থ সপ্তাহে ফল প্রকাশ করতে হবে। সেই সূত্রে ইন্টারভিউ সম্ভাব্য সময়কাল নভেম্বরের প্রথম থেকে 3য় সপ্তাহ এবং ফাইনাল প্যানেল প্রকাশ করতে পারে চলতি বছরের 24 নভেম্বর। 2016 সালের এসএসসি প্যানেলের চাকরিহারাদের মধ্যে যাদের সময়সীমা পেরিয়ে গিয়েছে তাদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারেও মামলা গড়িয়েছিল শীর্ষ আদালতে। এখন দেখার এই ব্যাপারে আদালত আগামী দিনে কোনো পদক্ষেপ নেয় কিনা। গত কয়েকদিন আগে শহরে এসে ফোর্ট উইলিয়ামে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান সহ বাহিনীর 3 প্রধানরা উপস্থিত ছিলেন নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। গুরুত্বপূর্ণ এই বৈঠকের পরে সিকিমের 17,000 ফুট উঁচুতে বিশেষ মহড়া সারলেন সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের জওয়ানরা। একেবারে খাড়া পাহাড়ি ঢাল, বরফে ঢাকা চারপাশ, নিঃশ্বাস নেওয়াটাও যেখানে চ্যালেঞ্জের, একেবারে রুক্ষ ট্রাকের মধ্য দিয়ে 6 দিন ধরে বিশেষ এই যুদ্ধের মহড়া। সম্প্রতি সেই মহড়া শেষ হয়েছে, যেখানে সেনা জওয়ানদের শারীরিক সহনশীলতার পরীক্ষা নেওয়া হয়। পাশাপাশি 17,000 ফুট উচ্চতায় মনোবল ঠিক রাখাটাও একটা কঠিন বিষয়। বিশেষ এই মহড়ায় সেই তালিমও সেরে নেন সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের জওয়ানরা। যারা গিয়েছে দীর্ঘ রাস্তায়, প্রতিটি সেনা জওয়ানরা সম্পূর্ণ অপারেশন লোড অস্ত্র সরঞ্জাম এবং বেঁচে থাকার জন্য জরুরি জিনিসপত্র বহন করেছেন। ঠিক যেমনটা উঁচু পাহাড়ি এলাকায় যুদ্ধক্ষেত্রে করতে হয়, ঠিক সেভাবেই চলে এই মহড়া। এখানে শেষ নয়, বিশেষ এই মহড়া চলাকালীন আধুনিক প্রযুক্তি, ড্রোন এবং স্মার্ট লজিস্টিকের সাহায্য নেন জওয়ানরা।
এআই এর সাহায্যে তৈরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার মা হীরাবেন মোদীর ডিপফেক ভিডিও মুছে ফেলার নির্দেশ দিল পাটনা হাইকোর্ট। বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পিবি বাজনার্থী এবং বিচারপতি অলোক কুমার সিনহার ডিভিশন বেঞ্চ। মামলায় লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বিহার কংগ্রেস নির্বাচন কমিশন, কেন্দ্র ও বিহারের সরকার অন্য নোটিশও জারি করেছে আদালত। বিবেকানন্দ সিং নামে এক ব্যক্তির দায়ের করা জনস্বার্থ মামলা শুনানিতে আদালত জানায় ভিডিওটির প্রচার অবিলম্বে বন্ধ করতে হবে। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের কথা উল্লেখ করেন দুই বিচারপতি। গোপনীয়তা এবং মর্যাদার অধিকারকে যে কোনো ব্যক্তির মৌলিক অধিকারের অংশ হিসেবে বিবেচনা করেছে আদালত। ডিভিশন বেঞ্চের নির্দেশ আরো বড় ক্ষতি এড়াতে আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিডিও ক্লিপিংটি প্রচার বন্ধ করতে হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের পাশাপাশি ইউটিউব এবং এক্স হ্যান্ডেলেও এই নির্দেশ দেওয়া হয়েছে। কংগ্রেসের এক্স হ্যান্ডেলগুলির মাধ্যমে পোস্ট করা এআই ভিডিওর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। তিনি নিজেই মনে করছেন আজকের ভোট চুরির কাজ হয়ে গিয়েছে, এবার ঘুমিয়ে পড়ি। এরপর দেখা যায় ওই ব্যক্তির স্বপ্নে দেখা দিয়েছেন তার বৃদ্ধা মা। রীতিমতো ধর্মকে শুনে ছেলেকে তিনি বলছেন, তুই নোটবন্দির সময় আমার ব্যাংক থেকে টাকা তোলে লাইনে দাঁড় করিয়েছিলি, আমার পা ধুইয়ে দেওয়া নিয়ে রিল বানিয়েছিস, বিহারে আমার নাম নিয়ে রাজনীতি করছিস, আবারও তুই বিহারে নাটক করার চেষ্টা করছিস। রাজনীতির জন্য আর কত নিচে নামে। ভিডিও শেষ অংশে দেখা যায় এ পর্যন্ত শুনে ওই ব্যক্তির ঘুম ভেঙে গিয়েছে। শরীরে অস্বস্তি নিয়ে তিনি কোনো রকমে উঠে বসেছেন। 36 সেকেন্ডের এই ভিডিও ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। এবার ভিডিও সরিয়ে দেওয়ার নির্দেশ দিল আদালত। চিকিৎসায় মারাত্মক অবহেলা প্রমাণ করতে না পারলে চিকিৎসকের বিরুদ্ধে মামলা টিকবে না। সন্ধানহারা এক পিতার মামলায় বুধবার এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, ফৌজদারি মামলায় প্রমাণ করতে হবে যে একজন চিকিৎসক তার কাজে এমন অবহেলা করেছেন যা অন্য কোনো সাধারণ সৎ এবং বিচক্ষণ চিকিৎসক করতেন না। ঘটনার সূত্রপাত 2014 সালে। ওই বছরের 10 জুলাই বিকেল 4টে নাগাদ সিঁড়ি থেকে পড়ে যান তার অভিযোগকারী রঞ্জিত সরকারের সন্তান। তার পেটে এবং কোমরে চোট লাগে। ওই দিনই সন্ধ্যা 6:30 নাগাদ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পরিবারের দাবি, ভর্তির সময় রোগীর অবস্থা স্থিতিশীল ছিল, কিন্তু ওই রাতে চিকিৎসক শুধুমাত্র মেরুদণ্ডের আঘাত পরীক্ষা করেন, পেটে ব্যথার বিষয়টি পরীক্ষা করা হয়নি বলে অভিযোগ। এমনকি রোগীর রক্তচাপ, নাড়ি স্পন্দন, শ্বাস প্রশ্বাসও রেকর্ড করা হয়নি বলে দাবি পরিবারের। হাসপাতালে ভর্তির পরে প্রথম রাতে তীব্র পেট ব্যথায় ভোগে রোগী। অভিযোগ, সেই সময় সারা রাত নার্স তার শারীরিক অবস্থা পরীক্ষা করেননি। পরের দিন 11 জুলাই সকাল 10টা নাগাদ রোগীর রক্ত পাতলা করার একটি ইনজেকশন দেওয়া হয়। পরিবারের দাবি, ওই ইনজেকশন দেওয়ার পরেই রোগীর রক্তচাপ হঠাৎ কমে যায়, পেটে ফুলে ওঠে। এরপরে প্রচন্ড ঘাম হয় এবং রোগী অজ্ঞান হয়ে যায়। তখন তাকে হাসপাতালের সাধারণ বেড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু সেদিন সন্ধ্যা 6:30টার আগে রোগীকে পরীক্ষা করা হয়নি বলে অভিযোগ পরিবারের। তার পরের দিন সন্ধ্যায় রোগীর মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণ এবং শারীরিক জটিলতায় মৃত্যু হয় রোগীর। হাসপাতালের তরফে মৃত্যু শংসাপত্র জানানো হয় স্বাভাবিক মৃত্যু হয়েছে রোগীর। কিন্তু রোগীর বাবার দাবি সেটি স্বাভাবিক মৃত্যু নয়, সঠিক চিকিৎসা না করা এবং ভুল ইনজেকশন দেওয়ার কারণেই তার ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন রঞ্জিত। এনে 2017 সালে ব্যারাকপুর আদালতে মামলা করেন তিনি। চিকিৎসায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে নিম্ন আদালত অভিযুক্ত চিকিৎসক রবি গণেশ ভরদ্বাজের বিরুদ্ধে সমন রাজি। পুলিশে অভিযোগ জানানোর জন্য আর থানায় যেতে হবে না, এমনকি দায়ের করা মামলার গতি প্রকৃতিও জানা যাবে বাড়িতে বসে। এমনই মোবাইল অ্যাপ্লিকেশন উপহার দিচ্ছে উত্তর 24 পরগনা বনগাঁ পুলিশ জেলা। নাম পুলিশ বন্ধু। সাধারণ মানুষের সুবিধার্থে পুলিশের এমন উদ্যোগ রাজ্যেই প্রথম বলে দাবি। এই অ্যাপের আরো একটি সুবিধা আছে, মামলা গতি প্রকৃতি জানতে ভিডিও কলে তদন্তকারী আধিকারিকদের সাথে কথা বলতে পারবেন অভিযোগকারী। বনগাঁর মতো সীমান্তবর্তী এলাকায় অপরাধের সংখ্যা অপেক্ষাকৃত বেশি, তাই পুলিশ ও প্রশাসনকে আলাদা করে এই সমস্ত এলাকার উপরে গুরুত্ব দিতে হয়। এমত অবস্থায় পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ বৃদ্ধি করতে অভিনব উদ্যোগ নিয়েছে বনগাঁর পুলিশ প্রশাসন। উদ্যোগের নাম পুলিশ বন্ধু। এই অ্যাপের মাধ্যমে বাড়ি হোক বা বাইরে যে কোনো জায়গা থেকেই পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন অভিযোগকারী। সাহায্য চাওয়া যাবে পুলিশের, অভিযোগও জানানো যাবে। এই অ্যাপের জন্য আইন শৃঙ্খলা রক্ষা করা, অভিযোগ নিয়ে দ্রুত পদক্ষেপ করা, অভিযুক্তকে ধরা সবকিছুই আরো সহজ হবে বলে আশাবাদী। বনগাঁ জেলা পুলিশ এলাকায় পুলিশ বন্ধু অ্যাপ চালু হওয়া নিয়ে বনগাঁ জেলা পুলিশের সুপার দীনেশ কুমার বলেন, আগামী দিনে বনগাঁ মহকুমা বাসিন্দারা কোনো অভিযোগ জানাতে চাইলে তাদের আর থানায় দৌড়াতে হবে না। তিনি আরো বলেন, কোনো মামলা তদন্তের অগ্রগতি সম্পর্কে বিশদ বিবরণ মিলবে এই অ্যাপে। কেরল, কর্ণাটকের মতো রাজ্যগুলিতেও পুলিশের নিজস্ব অ্যাপ রয়েছে যেখানে বাড়িতে বসে অভিযোগ দায়ের করা যায়। বাংলায় এমন অ্যাপ প্রথম চালু হলো। ওড়িশার এক প্রত্যন্ত গ্রামে নিখোঁজ এক বাঙালি পরিযায়ী শ্রমিক। দিন 5 ধরে কোনো খোঁজ নেই, পরিবার দিশেহারা। অভিযোগ, বাংলায় কথা বলার অপরাধে তাকে আটক করে শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার করা হয়। স্থানীয়দের হাতে হেনস্থা, চা খেতে গিয়েও নিস্তার নেই। অভিযোগ করতে গিয়ে পুলিশের দরজায় দরজায় ঘুরেছেন আত্মীয়রা, তবু প্রথমে অভিযোগ নিতে চায়নি ওড়িশা পুলিশ। শেষমেশ ভরসার জায়গা হয়ে ওঠে তৃণমূল কংগ্রেসের এক ডাকে অভিষেক হেল্পলাইন। ফোন করতে দ্রুত নড়েচড়ে বসে প্রশাসন, এরপর উদ্ধার করা হয় নিখোঁজ শ্রমিককে। ঘটনাটি সামনে আসতেই শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লেখা হয়েছে, বাঙালিকে দেশেই পরবাসী করে দিচ্ছে বিজেপি, বাংলার অস্তিত্ব আত্মমর্যাদা মুছে ফেলতে পারে, উঠে পড়ে লেগেছে ওরা।
ঘটনার জেরে রাজনৈতিক উত্তেজনা চরমে। পর্যবেক্ষকদের অনেকের মতে এই ঘটনাটি শুধুমাত্র এক পরিযায়ী শ্রমিকের নিগ্রহের গল্প নয়, বরং তা উঠে এসেছে কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের টানাপোড়েন, জাতিগত ও ভাষাগত বৈষম্যের একটি জ্বলন্ত উদাহরণ হিসেবে।